যুক্তরাজ্যে চরমপন্থার পেছনে সৌদি আরবের সম্পৃক্ততা রয়েছে। ব্রিটেনের মানবাধিকার সংস্থা দ্য হেনরি জ্যাকসন সোসাইটির এক প্রতিবেদনে উঠে এসেছে এমন তথ্য। প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাজ্যে চরমপন্থীদের মদদ দিচ্ছে রিয়াদ। এ বিষয়ে স্বচ্ছ তদন্তের আহ্বান জানিয়েছে সংস্থাটি। তবে অভিযোগ প্রত্যাখ্যান করেছে যুক্তরাজ্যে সৌদি দূতাবাস। সম্প্রতি যুক্তরাজ্য জুড়ে সন্ত্রাসী হামলার ঘটনা আশঙ্কাজনক হারে বেড়েছে। নিরাপত্তা পরিস্থিতি জোরদারের পরও ঠেকানো যাচ্ছে না অপ্রীতিকর ঘটনা। কাতার সংকট নিয়ে পরবর্তী পদক্ষেপ ঠিক করতে কায়রোতে আজ আলোচনায় বসতে যাচ্ছে সৌদি আরব, বাহরাইন, মিশর ও সংযুক্ত আরব আমিরাত। সন্ত্রাসবাদে মদদ দেওয়ার অভিযোগ কাতারের বিরুদ্ধে কূটনৈতিক ও অর্থনৈতিক অবরোধ দিয়েছে উপসাগরীয় অঞ্চলের এই চার দেশ। অবরোধ তুলে নিতে 13টি শর্ত দিয়েছে সৌদি জোট। আজকের মধ্যে এসব শর্ত মেনে নিতে হবে কাতারকে, নইলে নতুন করে অবরোধ দেওয়া হবে বলে হুঁশিয়ারি জানিয়ে রেখেছে সৌদি জোট। একদিন আগে এই বিষয়ে নিজেদের অবস্থান জানিয়ে সৌদি আরবকে চিঠি দেয় কাতার। এর বিস্তারিত প্রকাশ করা হয়নি। গত মাসে সংকটের শুরু হয়। সন্ত্রাসবাদে মদদ দেওয়ার অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করে আসছে কাতার। সৌদি জোটের কাতার বিরোধী অবরোধের ক্ষতি কাটিয়ে উঠতে গ্যাস উত্তোলন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে দোহা। কাতার পেট্রোলিয়ামের প্রধান নির্বাহী বছরে 100 মিলিয়ন টন তরলীকৃত প্রাকৃতিক গ্যাস উত্তোলনের সিদ্ধান্তের কথা জানিয়েছেন। এখন বছরে 77 মিলিয়ন টন তরলীকৃত প্রাকৃতিক গ্যাস উত্তোলন করে কাতার। বিশ্বে তরলায়িত প্রাকৃতিক গ্যাস এলএনজির সবচেয়ে বড় উৎপাদক ও রপ্তানিকারক দেশ কাতার। একই সঙ্গে তেল রপ্তানিতেও অন্যতম বৃহৎ দেশ। মঙ্গলবার কাতার পেট্রোলিয়ামের প্রধান নির্বাহী কর্মকর্তা সাদ শারিদা আল কাবি গ্যাস উত্তোলন বাড়ানোর ঘোষণা দেন। এক সংবাদ সম্মেলনে তিনি জানান, বর্তমানে বছরে 77 মিলিয়ন উত্তোলন করা হলেও এখন থেকে বছরে 100 মিলিয়ন টন তরলীকৃত প্রাকৃতিক গ্যাস উত্তোলন করা হবে। সৌদি জোটের অবরোধের পর এই ঘোষণা এলো। যত বড় অবরোধই আসুক না কেন, আমরা আমাদের অবস্থান পরিবর্তন করব না। এই সিদ্ধান্ত কেবল কাতার পেট্রোলিয়ামের নয়, বরং কাতার সরকারের। দেশের স্বার্থের উপর সব সিদ্ধান্ত নির্ভরশীল। কাতারের গ্যাসের উপর বিশেষভাবে নির্ভরশীল সৌদি জোটের আরেক দেশ সংযুক্ত আরব আমিরাত। আমিরাতের বিদ্যুতের অর্ধেকই আসে কাতারের গ্যাস পাইপলাইন থেকে। প্রতিদিন কাতার থেকে 2 বিলিয়ন কিউবিক গ্যাস যায় আমিরাতে। অন্য কোনো দেশ থেকে গ্যাস আমদানি করা আমিরাতের জন্য অনেক বেশি ব্যয়বহুল ও কষ্টসাধ্য। তবে সাদ শারিদা আল কাবি পরিষ্কার জানিয়েছেন, কোনো দেশের গ্যাস সরবরাহ বাতিল করার ইচ্ছা আপাতত কাতারের নেই। খাদিজাতুল কোবরা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ভারতের পশ্চিমবঙ্গে সাম্প্রদায়িক উত্তেজনা সামাল দিতে 400 সেনা পাঠিয়েছে কেন্দ্রীয় সরকার। 17 বছরের এক ছাত্রের ফেসবুকে ইসলাম ধর্ম নিয়ে অবমাননাকর পোস্টকে কেন্দ্র করে শুক্রবার উত্তেজনাকর পরিস্থিতি দেখা দেয়। ওই ছাত্রকে আটক করা হলেও তার শহর বাদুরিয়ায় শুরু হয় সহিংস বিক্ষোভ। পরে সহিংসতা ছড়িয়ে পড়ে উত্তর 24 পরগনার জেলায়ও। দুদিনের সংঘর্ষে আহত হয়েছে 20 পুলিশ সহ 28 জন। পরিস্থিতি বিবেচনায় কেন্দ্রীয় সরকারের কাছে সাহায্যের আবেদন জানায় রাজ্য গভর্নর কেশরীনাথ ত্রিপাঠী। এই ঘটনা নিয়ে গভর্নরের সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বাদানুবাদ হয়েছে বলে জানা গেছে। মিয়ানমারের রাখাইন রাজ্যে আবারও সহিংসতার খবর পাওয়া গেছে। মঙ্গলবার সিটওয়ে এলাকায় 7 রোহিঙ্গার উপর হামলা চালায় 100 জনের একটি দল। এতে এক রোহিঙ্গা মুসলমান নিহত হয়েছে, আহত হয়েছে 6 জন। রাখাইনের রাজধানী সিতুয়েতে পুলিশি পাহারায় নৌকা কিনতে যান 7 ব্যক্তি। এ সময় রাখাইনের সংখ্যাগরিষ্ঠ বৌদ্ধদের 100 জনের একটি দল তাদের উপর ইট দিয়ে হামলা চালায় বলে জানিয়েছেন এক পুলিশ কর্মকর্তা। বৌদ্ধ সন্ত্রাসীদের আক্রমণ ঠেকাতে পুলিশকে বেশ হিমশিম খেতে হয়। হতাহতদের উদ্ধার করে হাসপাতালে নেয় পুলিশ। 2012 সালে সিতুয়েতে হামলার পর বাস্তুচ্যুত রোহিঙ্গারা নতুন করে বসতি গড়ে তোলে। 8000 বাস্তুচ্যুত রোহিঙ্গার বাস দরপেইং ক্যাম্পে। এতদিন শুধু অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগ থাকলেও কোনো সাম্প্রদায়িক হামলার শিকার হননি তারা। সম্প্রতি সহিংসতা তীব্র হয় সেনা অভিযানের মধ্য দিয়ে। 9 সীমান্তরক্ষী নিহতের পর গত বছর অক্টোবরে সেনা অভিযানে রাজ্যটিতে মুসলিম ও বৌদ্ধদের মধ্যে উত্তেজনা ভয়াবহ রূপ নেয়। সেনাবাহিনীর অভিযানে 1000-এর বেশি বাড়িঘরে আগুন দেয়া হয়। নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে গণহত্যা ও ধর্ষণের অভিযোগও ওঠে। তবে শুরু থেকে এসব অভিযোগ নাকচ করে আসছে মিয়ানমার সরকার ও সেনাবাহিনী। ঘটনা তদন্তে জাতিসংঘ প্রতিনিধি পাঠাতে চাইলেও তাতে আপত্তি জানায় সূচির এনএলডি সরকার। বাস্তুচ্যুত এসব রোহিঙ্গা মিয়ানমারের নাগরিকের স্বীকৃতি পাননি, বরং তাদের বাংলাদেশের অবৈধ অভিবাসী হিসেবে চিহ্নিত করা হয়। প্রজন্মের পর প্রজন্ম তারা মিয়ানমারের জমি ভোগ করে আসছে বলে অভিযোগ মিয়ানমারের। 2012 সালে সাম্প্রদায়িক হামলায় কয়েকশো মানুষ নিহত হন। বাস্তুচ্যুত হয় 1,40,000 মানুষ। খাদিজাতুল কোবরা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।
চীনের মধ্য ও দক্ষিণাঞ্চলে ব্যাপক বন্যায় এবার হুমকির মুখে পড়েছে বিশ্বের সবচেয়ে বড় বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র। ক্ষতিগ্রস্ত হয়েছে ইয়াংজি নদী তীরবর্তী এলাকার ফসল এবং বাড়িঘর। এ পর্যন্ত বন্যায় 56 জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে দেশটির প্রশাসন বলছে বর্ষায় প্রচুর বৃষ্টিপাত, শিলাবৃষ্টি ও ভূমিধস এসব মৃত্যুর কারণ। 11টি প্রদেশে এখনো পর্যন্ত নিখোঁজ রয়েছেন 22 জন। তলিয়ে গেছে প্রায় 7,75,000 হেক্টরেরও বেশি ফসলি জমি। চীনা সরকার বলছে ক্ষতি কাটিয়ে উঠতে এরই মধ্যে অর্থ বরাদ্দ হয়েছে। ইরাক সিরিয়ায় ক্রমেই কোণঠাসা হয়ে পড়ছে জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট। মঙ্গলবার ইরাকে আইএসের সবচেয়ে শক্ত আস্তানা মসুল বিজয়ের ঘোষণা দিয়েছে প্রধানমন্ত্রী হায়দার আল আবাদি। অন্যদিকে সিরিয়ার রাখা দখল নিয়ে মার্কিন সমর্থিত বাহিনীর সঙ্গে আইএসের তীব্র সংঘর্ষ চলছে। কয়েকদিনের তীব্র সংঘর্ষের পর মঙ্গলবার মসুলের প্রধান সরকারি হাসপাতালের নিয়ন্ত্রণ নেয় সেনাবাহিনী। ইরাকি বাহিনী বলছে মসুলে আইএসের দখলে আছে আর 300 থেকে 400 মিটার এলাকা। ওল্ড সিটিতে চলমান এই লড়াইয়ের মধ্যেই মসুল মুক্তির ঘোষণা দিয়েছেন ইরাকের প্রধানমন্ত্রী হায়দার আল আবাদি। সকল বীর যোদ্ধা ও মসুলের বাসিন্দাদের অভিনন্দন জানাচ্ছি। মসুল বিজয় একটা বড় অর্জন। আইএসের মিথ্যা রাষ্ট্রের স্বপ্ন আজ ভূপাতিত। মসুলের বাইরে সিরিয়া সীমান্তবর্তী কিছু এলাকা এখনো আইএসের দখলে রয়েছে। সেসব এলাকায়ও চলছে জোরালো অভিযান। সরকার বলছে অবিলম্বে ইরাক থেকে জঙ্গিদের পুরো নির্মূল করা হবে। সিরিয়ায় মার্কিন বিমান হামলার সহযোগিতায় রাকার কেন্দ্রের দিকে অগ্রসর হচ্ছে সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্স। একদিন আগে রাকার ওল্ড সিটি ঘিরে থাকা ঐতিহাসিক রফিকা ওয়ালে দুটি গর্ত তৈরি করে এসডিএফ যোদ্ধারা। এটি রাকায় জঙ্গিদের অন্যতম শক্ত আস্তানা। ওল্ড সিটিতে প্রবেশকে রাকা অভিযানের একটি অন্যতম সফলতা হিসেবে বিবেচনা করা হচ্ছে। পর্যবেক্ষকরা বলছেন রাকা মুক্ত হলে মধ্যপ্রাচ্যে আইএসের মেরুদণ্ড ভেঙে পড়বে। তবে খুব সহজ হবে না রাকা পুনরুদ্ধার অভিযান। শহরটিতে আইএসের 4000-এর মতো যোদ্ধা রয়েছে বলে ধারণা করা হচ্ছে। 2014 সালে গুরুত্বপূর্ণ শহরটির দখল নেয় জঙ্গিরা। খাদিজাতুল কুবরা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। যানজট কমাতে আর বায়ু দূষণ মুক্ত করতে 2030 সাল নাগাদ রাজধানী হ্যানওয়ে মোটর বাইক নিষিদ্ধ করবে ভিয়েতনাম। এই ঘোষণার পরপরই এই নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া। এদিকে মোটর বাইকের পরিবর্তে গণপরিবহন নামানোর পরিকল্পনা করছে দেশটির প্রশাসন। ভিয়েতনামের রাজধানী হ্যানয়ের অন্যতম প্রধান পরিবহন 2 চাকার যান মোটর বাইক। তবে এ থেকে দূষণের মাত্রা দিন দিন বাড়ছে। নগরে বিপজ্জনক হারে বাড়ছে দূষিত বায়ু নির্গমনের যান চলাচল। প্রশাসন বলছে শিগগির কোনো ব্যবস্থা না নিলে বায়ু দূষণ ভবিষ্যতেই গুরুতর আকার ধারণ করবে। দেশটির প্রায় 50 লাখ মানুষ মোটর বাইক ব্যবহার করে। রাস্তায় গাড়ি চলাচল করে মাত্র 5 লাখ। বায়ু দূষণের জন্য দূষিত বায়ু নির্গমনের মোটর বাইককে দায়ী করছেন নগরীর পরিবেশ অধিদপ্তর। সবাই রাজধানী হ্যানয়ের পরিবেশ সতেজ ও দূষণমুক্ত রাখতে চান, তাই মোটরবাইক চলাচলে নিষেধাজ্ঞা খুব জরুরি হয়ে পড়েছে। সভ্য জাতি হিসেবে উচ্চমানের জীবন ধারণ করতে চাই আমরা। মঙ্গলবার নগর পরিষদের এক বৈঠকে সংখ্যাগরিষ্ঠ কাউন্সিলর আগামী 13 বছরের মধ্যে মোটর বাইক বন্ধের সিদ্ধান্তে একমত হয়েছেন, কিন্তু এতে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া। উপার্জনের জন্য প্রতিদিন আমি মোটর বাইক চালাই। প্রশাসন যদি মোটর বাইক বন্ধ করে তাহলে ক্ষতির মুখে পড়তে হবে আমাকে। হ্যানয় খুব দূষিত একটি শহর, তবে এই শহরকে মোটরবাইক ছাড়া চিন্তাই করা যায় না। হ্যানয়ে মেট্রো সিস্টেম নেই। পাবলিক বাস শহরের 12 ভাগ মানুষের পরিবহন চাহিদা পূরণ করতে সক্ষম। 2030 সাল নাগাদ এই হার 50 ভাগে উন্নীত করতে চায় প্রশাসন। আগামী বছরেই শহরের ভেতর স্কাই ট্রেন চালুর পরিকল্পনাও আছে তাদের। খাদিজাতুল কুবরা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বিশ্বের সবচেয়ে লম্বা স্কাই ওয়াক উদ্বোধন করলো চীন। চংকিং এর দক্ষিণ পশ্চিমাঞ্চলের একটি পার্কে তৈরি করা হয়েছে এই স্কাই ওয়াক। আকাশে ভেসে বেড়ানোর রোমাঞ্চকর অনুভূতি পেতে স্কাই ওয়াকে নেমেছে পর্যটকদের ঢল।